ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের ৯ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একই রায়, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ৬৩৭০ কিমি। ২ ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস দেখা যায় কোন খনিজে? জিপসামে। ৩ শৈলকথার অর্থ পর্বত যার স্লিট হচ্ছে জলকণা তুষারকণার আংশিক মিশ্রিত অবস্থা। ৫ রেড ইন্ডিয়ানদের অবস্থান হচ্ছে উচ্চ আমাজন অববাহিকা। ৬তে দিয়েছে ক্রান্তীয় শীতকাল দেখতে পাওয়া যায় কোন জলবায়ু অঞ্চলে? নিরক্ষীয়। ৭ বিষাক্ত মিথাইল আইসোসায়ানাইড বা মিগ গ্যাস নির্গত হয়েছিল ভোপাল শহরে। ৮ আর্থ সামিট 1992 অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনিরোতে। ৯ ডাউন্স হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি। ১০ নিউ ক্যালিডোনিয়া ভূখণ্ডের অবস্থানগত আঞ্চলিক বিভাগ মেলানেশিয়া। ১১ প্রশান্ত মহাসাগরীয় পাত বর্তমানে সরে যাচ্ছে উত্তর দিকে। ২ আছে শুদ্ধ অশুদ্ধ। আইতে বলেছে বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায় শুদ্ধ। ২ দিয়েছে গ্রানাইট শিলাগঠিত অঞ্চলের ভূমিরূপ চ্যাপ্টা আকৃতির, গোলাকার হবে, তাই এটা অশুদ্ধ। ৩ দিয়েছে পশ্চিমা বায়ুকে বাণিজ্য বায়ু বলে, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে, এটা তাই অশুদ্ধ। ৪ বলেছে মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলা হয়, শুদ্ধ। ৫ বলেছে জলীয় বাষ্পে জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে শিশিরাঙ্ক বলে, অশুদ্ধ। ৬ ক্যানোপি বা চাঁদোয়া দেখতে পাওয়া যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, অশুদ্ধ। ৩ আছে শূন্যস্থান পূরণ করা। আইতে বলেছে হু এর রিপোর্ট অনুসারে G20 দেশগুলির সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে 13টি শহর ভারতে অবস্থিত। ২ বলেছে 1973 সালের উত্তরাখণ্ডের গাড়োয়ার অঞ্চলে পরিবেশ বাঁচানোর জন্য চিপকো আন্দোলন শুরু হয়। ৩ জারাকারি, এগুলো ভূমধ্যসাগরীয় জলবায়ুর উদ্ভিদ। ৪ ক্রোফেসিমা গুরুমণ্ডল স্তরে পরিলক্ষিত হয়। ৫ মোহ স্কেল অনুসারে হীরের কাঠিন্য সূচনা মাত্রা হলো, আচ্ছা এটা হিরে বলেছে তাই শুধু 10 দেবে। হীরের সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হলো হিরে, তাহলে মোহ স্কেল অনুসারে হীরের কাঠিন্যের সূচনা মাত্রা হচ্ছে 10। ৬তে বলেছে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বায়ুচাপ বলয়ের সংখ্যা 3টি। আচ্ছা এবারে স্তম্ভ মেলানো, ইন্দোনেশিয়া হবে ক্রাকাতোয়া, মেক্সিকো হবে পারকুটিন, 3 লিপারি দ্বীপ হবে স্ট্রমলি, আর সিসিলি দ্বীপ হবে এটনা। ৫ আসি, 5-এরগুলো 1 নম্বরের। আইতে দিয়েছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত ভূত্বকীয় স্তরের নাম মহাসাগরীয় স্তর। ২ বলেছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম আরাবল্লী। ৩ মার্বেল কোন শিলা রূপান্তরিত রূপ? চুনাপাথর। ৪ বলেছে পশ্চিমা বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? পশ্চিম থেকে পূর্বে। ৫ দিয়েছে বাম্পি ক্লাউড কোন মেঘের আরেক নাম? স্ট্র্যাটোকিউমুলাস। স্ট্র্যাটোকিউমুলাস মেঘের আরেক নাম হচ্ছে বাম্পি ক্লাউড। ৬তে বলেছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম হলো গ্রেট বেরিয়ার রিফ। ৬-এর আইতে দিয়েছে, ৬-এর দাগের প্রশ্নগুলো 2 নাম্বার করে। ৬-এর আইতে দিয়েছে মেঘ কিভাবে সৃষ্টি হয়, এটা একটু রায়মার্টিন থেকে দিচ্ছি। লিখবে সমগ্র পৃথিবীর বিভিন্ন জলভাগ থেকে জলীয় বাষ্পপূর্ণ হালকা বায়ু বায়ুমণ্ডলে উত্থিত হয়ে ঘনীভবন প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা যার ব্যাস হচ্ছে 0.02 থেকে 0.06 মিলিমিটার ও তুষারকণায় পরিণত হয়ে যখন বিভিন্ন উচ্চতায় বিভিন্ন আকার ধারণ করে ভেসে বেড়ায় তখন তাকে মেঘ বলা হয়। দুইতে বলেছে রেগুলিথ কাকে বলে? এইখান থেকে লিখবে যে আদি শিলার উপর শিলাচূর্ণ জৈব পদার্থের মিশ্রিত পাতলা আবরণ হলো মাটি, জীবকুলের আবাসস্থল। বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা আর শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিথিল শিলাচূর্ণরূপে অবস্থান করে। এই শিলাচূর্ণকে বলা হয় রেগোলিথ। 3 রয়েছে ভূমিকম্পের উপকেন্দ্র বলতে কি বোঝায়? লিখবে যে ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটাকেই বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র। 4 দিয়েছে নিফে কি? এইখান থেকে লিখবে যে ভূত্বক এবং গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। এই স্তরটি প্রায় 3500 কিলোমিটার গভীর, অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি বলে একে নিফে বলে। 5 দিয়েছে দুটি মাঝারি পাতের নাম লেখো। 8টি মাঝারি পাত আছে এখানে, 4টের নাম দেওয়া রয়েছে, 4টে নয় দুটোরই নাম দেওয়া রয়েছে, আর 20টার ক্ষুদ্র পাত। আচ্ছা, আর 8টা মাঝারি পাত আছে, তার মধ্যে প্রথম দুটো দিয়েছে আরবীয় পাত আর কোকো পাত, তাহলে দুটো মাঝারি পাত হচ্ছে আরবীয় পাত আর কোকো পাত।
সাতের দাগে আসি। সাতের আইতে দিয়েছে বহুরূপী পশ্চিমা বায়ুগুলির নাম লেখো, সেগুলি কোথায় প্রবাহিত হয়। বহুরূপী পশ্চিমা বায়ুগুলোর নাম হচ্ছে গর্জনশীল 40, প্রধানমত্ত 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60। গর্জনশীল 40 হচ্ছে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু। প্রধানমত্ত 50 হচ্ছে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচণ্ড গতিতে প্রবাহিত উন্মত্ত পশ্চিমা বায়ু। আর তীক্ষ্ণ চিৎকারকারী 60 হচ্ছে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর তীক্ষ্ণ শব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু। দিয়ে দিয়েছে অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ুর চিত্র অঙ্কন করো উপযুক্ত নামকরণ দিয়ে। বইয়ের এই দুটো ছবি দিয়ে দেবে আর লিখে দেবে যে দিনের বেলা সূর্যের তাপে পর্বতের ঢালের ওপরের বায়ু যে পরিমাণ উষ্ণ হয়, উপত্যকার মাঝের অংশের বায়ু ততটা উষ্ণ হয় না। ফলে এই উষ্ণ আর হালকা বায়ু পর্বতের ঢাল বরাবর নিচ থেকে ওপরের দিকে উঠতে থাকে। এই বায়ু হলো উপত্যকা বায়ু, যার আর এক নাম অ্যানাবেটিক বায়ু। এই সময় উপত্যকার শীতল আর উচ্চ চাপযুক্ত বায়ু অবস্থান করে। আবার রাত্রিবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের উপরিস্থ বায়ু শীতল হয়ে পড়ে। এই উচ্চচাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর ওপর থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে। এই বায়ু হলো পার্বত্য বায়ু, যার আরেক নাম ক্যাটাবেটিক বায়ু। এই বায়ুর প্রভাবে উপত্যকায় বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয়। এই কারণেই হিমাচল প্রদেশের কুলু আর কাংড়া উপত্যকার মাঝের অংশের তুলনায় পর্বতের উঁচু ঢালে জনবসতি কিছুটা বেশি দেখা যায়। আর এই দুটো ছবি দিয়ে দেবে। তিনি বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন। লিখবে ঝলমলে মনোরম আবহাওয়ায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রচুর মূল্যবান ফল যেমন আঙুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলা লেবু, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল, ডুমুর ও নানা ধরনের লেবু প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এই কারণে এই অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। 4 দিয়েছে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। স্থিতিশীল বা ধারণযোগ্য উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়নের পদ্ধতি যার উদ্দেশ্য বর্তমানে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উন্নয়নের সাথে সাথে ভবিষ্যতের মানব সমাজের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখা। 5 দিয়েছে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে যা জানো লেখো। নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি উত্তর এবং দক্ষিণ নামে দুটো বড় দ্বীপ বা স্টুয়ার্ট, চ্যাথাম প্রভৃতি কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে নিউজিল্যান্ড। এখানকার বেশিরভাগ ভূমি পর্বতময়। অনেকগুলো আগ্নেয়গিরি, মাউন্ট এগমন্ট, রুহাপেহু আছে এখানে। দক্ষিণ দ্বীপে দক্ষিণ আল্পস প্রধান পর্বতশ্রেণীর মাউন্ট কুক নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। নিউজিল্যান্ডের প্রধান নদ নদী হচ্ছে ওয়াইটাকি, ক্লথ, ওয়ানগামুই, টায়েরি। এগুলো দৈর্ঘ্যে ছোট এবং খরস্রোতা। এদেশে পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ সৃষ্ট হ্রদ রয়েছে। 8 দাগে আসে। 8 দিয়েছে 8 আয়তে দিয়েছে মারে ডার্লিং অববাহিকার প্রাকৃতিক পরিবেশে কোন পয়েন্টগুলো বলতে হবে বলে দিয়েছে। ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদের বিস্তারিত আলোচনা করো। এই হচ্ছে মারে ডার্লিং অববাহিকা। এই হলো ভূপ্রকৃতি। এই অববাহিকা একটা নিম্ন সমতল ভূমি। মারে ডার্লিং নদী দীর্ঘদিন ধরে পলি জমা করে সমভূমি গঠন করেছে। এই অঞ্চলের গড় উচ্চতা 100 থেকে 200 মিটার। এই অববাহিকা মধ্যভাগ থেকে ক্রমশ পশ্চিম আর পূর্ব দিকে উঁচু হয়ে গেছে। নদ নদী। এই অববাহিকার প্রধান নদী মারে ডার্লিং। ডার্লিং হলো মারের উপনদী। মারের উৎপত্তি হয়েছে অস্ট্রেলিয়ান আল্পস পর্বত থেকে আর ডার্লিংয়ের সৃষ্টি হয়েছে নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে। দুটি নদী ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে। এরপর এই মিলিত প্রবাহ দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে এনকাউন্টার উপসাগরে পড়েছে। এরপরে আছে জলবায়ু। এই হচ্ছে জলবায়ু। এই অববাহিকার জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ প্রকৃতির। গ্রীষ্মকাল আর শীতকালে গড় তাপমাত্রা থাকে যথাক্রমে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 10 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে 25 আর শীতকালে 10। গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিমে বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত বলে বৃষ্টিপাতের পরিমাণ কম, বছরে মাত্র 50 থেকে 75 সেমি। দক্ষিণের সমুদ্র উপকূলে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদ, নাতিশীতোষ্ণ জলবায়ু ও কম বৃষ্টিপাতের জন্য এখানে তৃণভূমির সৃষ্টি হয়েছে যা ডাউন্স নামে পরিচিত। কয়েকটি স্থানে ওক, ম্যাপল, পপলার প্রভৃতি পর্ণমোচী গাছ দেখা যায়। অ্যাডিলেড অঞ্চলে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ জন্মায়। 2 বলেছে ওশিয়ানিয়া মহাদেশে 4 ধরনের জলবায়ুর নাম লেখো। এই জলবায়ু অঞ্চলগুলি
চিত্রের মাধ্যমে চিহ্নিত করো। ওশিয়ানিয়া মহাদেশে 4 ধরনের জলবায়ুর নাম লেখো। এখানে একটা ছবি দেয়া রয়েছে, এখানে এই যে কালার দিয়ে এখানে বলে দিয়েছে কোনটা কোন জলবায়ু। তো নিরক্ষীয় জলবায়ু মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জগুলোতে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। সারা বছর উচ্চ তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস আর বৃষ্টিপাত 200 সেমি এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অস্ট্রেলিয়ার উত্তর আর উত্তর পূর্বাংশে জলবায়ু দেখা যায়। এখানে শীতকাল শীতল এবং শুষ্ক আর গ্রীষ্মকালে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। বাৎসরিক গড় বৃষ্টিপাত 150 সেমি। নাতিশীতোষ্ণ জলবায়ু অস্ট্রেলিয়ার মারে-ডার্লিং অববাহিকা ও পূর্ব উপকূলে ব্রিসবেনে এই জলবায়ু লক্ষ্য করা যায়। এখানকার উপকূল অঞ্চলে সারা বছর আয়নবায়ু গ্রীষ্মকালে আর পশ্চিমা বায়ু শীতকালে প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অস্ট্রেলিয়ার উপকূল বরাবর পার্থ এবং অ্যাডিলেড অঞ্চলে এই জলবায়ুর প্রভাব রয়েছে। এখানে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয় এবং গ্রীষ্মকালে উষ্ণ থাকে আর এখানে বাৎসরিক গড় বৃষ্টিপাত 75 সেমি। তিনি দিয়েছে মৌসুমী জলবায়ুর অঞ্চলে আর্থ-সামাজিক পরিবেশ সম্পর্কে লেখো। এই যে আর্থ-সামাজিক পরিবেশ ও জীবনযাত্রা, কৃষিকাজ। মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর শ্রেষ্ঠ ধান আর পাট উৎপাদক অঞ্চল। অনুকূল জলবায়ু উর্বর মাটির জন্য এই অঞ্চল কৃষিকাজে অত্যন্ত উপযুক্ত। ধান, পাট, গম, আখ, তুলা, তৈলবীজ, চা, কফি, রবার এই অঞ্চলের প্রধান ফসল। এছাড়া আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আনারস, পেয়ারা প্রভৃতি ফল উৎপাদনে এই অঞ্চল গুরুত্বপূর্ণ। খনিজ সম্পদ আর শিল্প এই জলবায়ু অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ। কয়লা, লোহা, তামা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, খনিজ তেল প্রচুর পরিমাণে পাওয়া যায়। বড় শিল্পের মধ্যে পাট শিল্প, কার্পাস শিল্প, চা শিল্প, লৌহ ইস্পাত শিল্প প্রধান। পরিবহন ব্যবস্থা মৌসুমী জলবায়ু অঞ্চলের অধিকাংশ ভূপ্রকৃতি সমতল, তাই সড়ক, রেল, জলপথ আর আকাশপথ সব ধরনের পরিবহন ব্যবস্থা উন্নত। জনবসতি অনুকূল জলবায়ু, উর্বর মাটি, সমৃদ্ধ কৃষিকাজ, উন্নত পরিবহন ব্যবস্থার কারণে মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল। দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, সাংহাই, ঢাকা, রেঙ্গুন, ব্যাংকক, নমপেনের মতো বড় বড় জনবহুল শহর রয়েছে এই অঞ্চলে। ভবিষ্যৎ সম্ভাবনা অনুকূল জলবায়ু, কৃষিজ, বনজ আর খনিজ সম্পদের প্রাচুর্য থাকা এই অঞ্চলে উন্নত পরিকাঠামো, প্রযুক্তি, আধুনিক শিল্প স্থাপনের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক বিকাশের উজ্জ্বল সম্ভাবনা আছে। 4 নম্বর প্রশ্ন বলেছে পরিবেশ অবনমনের হাত থেকে রক্ষা পেতে ক্ষুদ্রভাবে হলেও আমরা কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারি। এই পয়েন্টগুলো লিখে দেবে। 5টা আছে। 1 হচ্ছে নিজের স্কুল বাড়ির চারিদিক পরিষ্কার রাখা, স্কুল বাড়ি রাস্তার ধারে গাছ লাগানো, এলাকায় সবুজায়নের আন্দোলন গড়ে তোলা। 2 বিদ্যুৎ, জল প্রভৃতির ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়া, দেখতে হবে এসব সম্পদের যাতে অপচয় না হয়। 3 রেফ্রিজারেটর, এসি ইত্যাদি ইলেকট্রনিক যন্ত্র ও ক্রিম, সেন্ট প্রভৃতি প্রসাধনী সামগ্রী যতটা সম্ভব কম ব্যবহার করা, খনিজ তেল ও কাঠ পোড়ানো কম করা। 4 বাড়ির বর্জ্য পদার্থের পরিমাণ কমাতে হবে, প্লাস্টিক, নাইলন প্রভৃতি পদার্থের ব্যবহার বন্ধ করতে হবে। 5 মাঝে মাঝে স্কুল, নিজের এলাকায় পরিবেশ সচেতনতামূলক বিতর্ক, আলোচনা সভা, মিছিলের আয়োজন করে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। 9 দাগে আছে কতগুলো ম্যাপ পয়েন্টিং দিয়েছে, যেমন হচ্ছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট, মেলবোর্ন, পম্পাস তৃণভূমি, পানামা খাল, হাডসন উপসাগর, রকি পর্বত। আচ্ছা, মেলবোর্ন হচ্ছে তোমার অস্ট্রেলিয়াতে আছে, অস্ট্রেলিয়ার ম্যাপে গেলে দেখতে পাবে। আচ্ছা, রকি পর্বত আর হচ্ছে হাডসন উপসাগর। আচ্ছা, এই হচ্ছে রকি পর্বত, এইটা হচ্ছে হাডসন উপসাগর। এখানে এটা দেখিয়ে দিই, এটা উত্তর আমেরিকাতে, হাডসন উপসাগর এইটা, আর এই হলো রকি পর্বত, তাহলে এটা হাডসন উপসাগর। আর আছে পানামা খাল, পানামা খাল আছে এইখানটায়, উত্তর আমেরিকার এইখানে, তাহলে পানামা খাল এটা হচ্ছে হাডসন উপসাগর। আর এইখানটায় মানে এই দিক বরাবর এইখানটা হচ্ছে রকি পর্বত। আচ্ছা, এবার আছে পম্পাস তৃণভূমি, হলো দক্ষিণ আমেরিকাতে, এই হচ্ছে পম্পাস তৃণভূমি, দক্ষিণ আমেরিকা এটা পম্পাস তৃণভূমি। আর হচ্ছে তাহলে মেলবোর্ন আর গ্রেট অস্ট্রেলিয়ান বাইট, এই যে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট এটা।
আর তোমাদের বইয়ে যে অস্ট্রেলিয়ার ম্যাপ আছে, সেই যে মেলবোর্ন এখানে দেখানো আছে, এটা দেখিয়ে দেবে মেলবোর্ন এটা।